আসসালামু আলাইকুম সবাইকে। আমরা জানি যে ৪৮তম স্পেশাল বিসিএস এর বিজ্ঞপ্তি সার্কুলার দিয়ে দিয়েছে এবং এখানে শূন্য পদের সহকারী সার্জন নিবে ২৭০০ এবং সহকারী ডেন্টাল সার্জন নিবে ৩০০। এটা আমাদের ডাক্তারদের জন্য অনেক বড় একটা সুযোগ। তো প্রথমেই যে বিসিএস এর প্রস্তুতি নেওয়ার জন্য প্রথমেই বিসিএস এর সিলেবাসটা সম্পর্কে ভালো ধারণা নিতে হবে। তা না হলে মানে দিশাহীনভাবে শুধু ছুটে বেড়াতে হবে। প্রথমেই যদি আমরা দেখি পরীক্ষার যদি এখানে হচ্ছে এমসিকিউ টাইপের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার মোট নাম্বার হচ্ছে ৩০০। তার মধ্যে লিখিত পরীক্ষা এমসিকিউ টাইপ ২০০ আর মৌখিক পরীক্ষা ১০০। লিখিত পরীক্ষার বিষয়গুলা কি কি রয়েছে? এখানে প্রথম ৬টা টপিক হলো জেনারেল বিসিএস এর আর ৭ নাম্বার টপিকটা হচ্ছে মেডিকেল সায়েন্স রিলেটেড। তো বাংলার নাম্বার দেখি আমরা। বাংলাতে হচ্ছে ২০, ইংরেজিতে ২০, বাংলাদেশ বিষয়াবলী ২০, আন্তর্জাতিক বিষয়াবলী ২০, মানসিক দক্ষতা ১০, গাণিতিক যুক্তি ১০ এবং সংশ্লিষ্ট ক্যাডার ও প্রযোজ্য ক্ষেত্রে পদের জন্য প্রাসঙ্গিক বিষয় অর্থাৎ এখানে হচ্ছে মেডিকেল সায়েন্স এটা। এবং সবকিছু মিলিয়ে এটা হচ্ছে ২ ঘন্টার একটা এমসিকিউ টাইপের পরীক্ষা হবে। আর জেনে রাখা ভালো যে এখানে ২০০টি প্রশ্ন থাকবে। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নাম্বার পাবেন। তবে ভুল উত্তর দিলে 0.5 কাটা যাবে। সেজন্য একদম সিওর না হয়ে আনসার করাটা ঠিক না। আপনি যখনই মনে করবেন যে হ্যাঁ, আমি এটা সিওর তখনই আপনি এটাকে আনসার করবেন। মানে আমার মনে হচ্ছে বা এটা হতে পারে এরকম ভেবে দিলে আপনি যদি না দেন তাহলে হচ্ছে ১ নাম্বার কম পাবেন। আর যদি ভুল দেন তাহলে কিন্তু ১.৫ নাম্বার কম পাবেন। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। এরপর আমরা যদি যাই, এখন হলো যে এই যে যেই আমরা টপিক গুলা দেখেছি এটার ভিতরে আরো কি কি জিনিস আছে এবং আমরা কিভাবে পড়লে সহজে আমরা তাড়াতাড়ি তাড়াতাড়ি প্রিপারেশন নিতে পারবো সেই জিনিসগুলো আমরা একটু দেখি। প্রথমে বিষয় বাংলা, পূর্ণমান ২০। এখানে যেটা বাংলা দ্বিতীয় আমরা যেটা ক্লাস 9-10 এ পড়েছি বাংলা দ্বিতীয় মেইনলি সেখান থেকে আসে ১৫ আর সাহিত্য থেকে হচ্ছে ৫। এটা আপনারা হচ্ছে ক্লাস 9-10 এর হচ্ছে বাংলা দ্বিতীয় বইটা সরকারি যে বাংলা দ্বিতীয় বইটা সেটা কালেক্ট করতে পারেন। ওখানে দেখা যায় যে ওখান থেকে অনেক কিছু আসে অনেক সময়। তো ওইটা থেকে ওইটা পড়লে দেখা যায় যে কনসেপশনটা ভালোভাবে ক্লিয়ার হয়ে যায়। আর সাহিত্যে দেখুন এখানে প্রাচীন ও মধ্যযুগ আর আধুনিক যুগ। এখানে রয়েছে ৫। অর্থাৎ এর মধ্যে হচ্ছে প্রাচীন এবং মধ্যযুগ থেকে ২টি প্রশ্ন থাকবেই। আর আধুনিক যুগ থেকে ৩টি থাকতে পারে অথবা উল্টোটাও হতে পারে। এখন আধুনিক যুগের সিলেবাস কিন্তু বিশাল বড়। ১৮০০ থেকে বর্তমান পর্যন্ত। এখানে দেখা যায় যে আহ হাজার হাজার কবি রয়েছে, তাদের হাজার হাজার সাহিত্যকর্ম রয়েছে। এত কিছু আসলে মনে রাখাটা খুব কঠিন। কিন্তু আপনি যদি প্রাচীন আর মধ্যযুগ এই দুটো কিন্তু সহজেই পড়ে ফেলতে পারবেন। এবং দেখা যায় যে প্রশ্নগুলো ঘুরে ফিরে ওই একই আসছে। প্রাচীন যুগে যেমন রয়েছে চর্যাপদ। চর্যাপদটা যদি আপনি মানে ওখানকার কে বিখ্যাত কবি, কারা, তারপরে হচ্ছে কার কতটা আহ পদ রয়েছে এগুলো চর্যাপদটা পড়লেই দেখা যাবে যে একটা প্রশ্ন পাচ্ছেন। তো এখানে একটু বুদ্ধি খাটিয়ে আধুনিক যুগটা একটু কম পড়ে প্রাচীন এবং মধ্যযুগের উপরে আহ বেশি আমি বলবো যে এমফেসিস দিতে। সাথে হচ্ছে আর বাংলা দ্বিতীয়টাও পড়তে হবে। বাংলা দ্বিতীয়টাতে ১৫ নাম্বার। ওকে। এরপরে যদি আমরা পরের টপিকে যাই, এটা হচ্ছে সাবজেক্ট হচ্ছে ইংলিশ। টোটাল মার্কস ২০। তো এটাও হচ্ছে সেই বাংলার মতোই দেখা গিয়েছে যে আহ, সব আহ, এই যে গ্রামার থেকে হচ্ছে 15 মার্কস। 15 মার্কস এখানে দেখেন এগুলো পার্টস অফ স্পিচ, তারপর ইডিয়ম এন্ড ফ্রেজ এখান থেকেও আসতে পারে, ক্লজেস, কারেকশন, এগুলোর মধ্যে তারপর সেন্টেন্স এন্ড ট্রান্সফরমেশন,
ওয়ার্ডস এর মধ্যে সিনোনিম, অ্যান্টোনিম, স্পেলিং, কম্পোজিশন অনেক কিছু রয়েছে। তো এখানে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এই জিনিসটা দেখা যায় যে এখান থেকে অনেক প্রশ্ন আসে এবং যে এগুলোর কতগুলো রুলস রয়েছে এগুলো যদি আপনি মুখস্থ করেন তাহলে দেখা যায় যে আপনি হচ্ছে একটা নাম্বার মানে সহজে এগুলো আনসার করতে পারছেন। এরপর হচ্ছে ওয়ার্ড এগুলো এটার মধ্যে আপনি প্রতিদিন একটা বা 10টা বা 20টা ওয়ার্ড যে ওগুলোর মিনিং, সিনোনিম, অ্যান্টোনিম এরকম করে আপনি একটা প্ল্যান করতে পারেন যে আমি প্রতিদিন 10টা করে ওয়ার্ড পড়বো অথবা 20টা করে ওয়ার্ড পড়বো। হচ্ছে পার্ট 2 লিটারেচার। ইংলিশ লিটারেচারের এই জিনিসটা আসলে বেশি দিন হয়নি অ্যাড হয়েছে। তো এটা আসলে আমাদের ডাক্তারদের জন্য একটা বার্ডেন। কারণ আমরা আসলে লিটারেচার আমি জানি না লিটারেচারে আমাদের এত পড়ার চাপ থাকে যে আমরা বাংলা লিটারেচার পড়ারই টাইম পাই না ইংলিশ কি পড়বো। তো এখানে যেটা এখানেও এই যে এটা যেমন 5 মার্কস তার মধ্যে হচ্ছে নেমস অফ রাইটার্স অফ লিটারারি পিসেস ফ্রম এলিজাবেথিয়ান পিরিয়ড টু 21st সেঞ্চুরি। এটা কিন্তু সহজে মানে হচ্ছে এলিজাবেথিয়ান পিরিয়ড থেকে 21st সেঞ্চুরিতে কি কি কবি আছে এবং তাদের কি কি স্পেশাল কবিতা স্পেশাল সাহিত্যকর্ম আছে এগুলো আসলে প্রথম দিকে আসলে একদম প্রাচীন যুগে বা এলিজাবেথিয়ান ওই সময় হচ্ছে কবির সংখ্যাও কম ছিল এবং তাদের সাহিত্যকর্মও কম ছিল। ফলে হচ্ছে এই জিনিসটা যদি আপনি একটা ছক করে মুখস্থ করে ফেলেন দেখা যাবে এখান থেকে একটা প্রশ্ন পাচ্ছেন। এরপর বাংলাদেশ বিষয়াবলী। ওকে, এখানে বাংলাদেশের জাতীয় বিষয়াবলী, আর্থ-সামাজিক, রাজনৈতিক ইতিহাস, আধুনিক যুগ এখানে সবকিছুই আসবে। তারপরে বাংলাদেশের বিভিন্ন ধরনের সম্পদ, বাংলাদেশের জনসংখ্যা কত, জনশুমারি কবে হয়েছে, তারপরে এগুলো জাতি, গোষ্ঠী, নৃগোষ্ঠী এগুলো থেকে ভালোই প্রশ্ন আসে। একটা প্রশ্ন আসবেই। এবং বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের এগুলো সব দেখে পড়ে ফেলবেন। এবং যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট বাংলাদেশের সংবিধান এখান থেকে 2 মার্কসের প্রশ্ন আসে এবং এটা চাইলে এখান থেকে 2 মার্কস সহজেই উঠিয়ে ফেলা যায়। কারণ সংবিধানে কি কি রয়েছে দেখেন, প্রস্তাবনা ও বৈশিষ্ট্য, মৌলিক অধিকার সহ রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ এবং সংবিধানের সংশোধনী সমূহ। এখানে কিন্তু ফুল সংবিধান মুখস্থ করার কিছু নেই। এখানে ওরা একদম স্পেসিফিক করে দিয়েছে যে এগুলো থেকে প্রশ্ন আসবে। দেখা যায় যে প্রস্তাবনা, বৈশিষ্ট্য, মৌলিক অধিকার, রাষ্ট্র পরিচালনার মূলনীতি এইটুকু থেকে একটা প্রশ্ন আসতে পারে এবং সংবিধানের সংশোধনী সমূহ থেকে একটা প্রশ্ন আসতে পারে। এখন সংবিধানের সংশোধনী কিন্তু অত বেশি না। এগুলো কখন হয়েছে, কে করেছেন, কেন করেছেন এটা আপনি অনেক সহজেই পড়ে ফেলতে পারেন। এবং আমার মনে হয় যে বাংলাদেশের সংবিধানটা খুব সহজেই মানে মেমোরিতে রাখা যায়, মেমোরাইজ করা যায়। কারণ পুরো সংবিধান পড়তে যাবেন না। ও পুরো সংবিধান থেকে দেখা যায় যে এগুলোর বাহিরে 1টা 2টা প্রশ্ন আসতে পারে সেগুলো বই দেখে পড়ে নিবেন কিন্তু পুরোটা পড়ার কিছু নেই। তারপর এটা ইম্পর্টেন্ট, এটা কি জন্য ইম্পর্টেন্ট বলছি, বাংলাদেশের রাজনৈতিক অবস্থা। এখানে এই যে ওনারা কিন্তু স্পেশাল ভাবে জুলাই আগস্ট অভ্যুত্থান 2024 পরবর্তী এবং সংস্কার প্রস্তাবনা এটাকে ওরা একদম আলাদা করে দিয়ে দিয়েছে। সো এখান থেকে একটা প্রশ্ন আসার অনেক অনেক সম্ভাবনা রয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আপনাদেরকে করতে হবে কি জুলাই আগস্টের অভ্যুত্থানের যত মানে ঘটনা প্রবাহ এবং সেই জুলাই থেকে শুরু করে আজকে পর্যন্ত, আজকেও আমি বলবো না, পরীক্ষার আগদিন বা পরীক্ষার 1 সপ্তাহ আগে পর্যন্ত কি কি ঘটনা ঘটছে এগুলো সবকিছু আপনাদেরকে মাথার মধ্যে রাখতে হবে। তাহলে দেখা যাবে যে এখান থেকে একটা প্রশ্ন পাচ্ছেনই। এরপর বাংলাদেশের সরকার ব্যবস্থা এগুলো বই থেকে পড়ে নিবেন। এগুলো তো একটু একটু পড়তে হবে।
তারপর আন্তর্জাতিক বিষয়াবলী 20। এখন এটা দেখা যায় যে এই যে রিসেন্ট সময়ে অনেক আগের আন্তর্জাতিক বিষয়াবলী থেকে তেমন কিন্তু আসে না। রিসেন্ট সময়ে যেসব ঘটনা ঘটছে যে কোথাও কোনো চুক্তি হয়েছে কিনা কোনো দেশের মধ্যে, কোথাও যুদ্ধ হয়েছে কিনা, যেমন ভূ-রাজনীতিতে এই যে কিছুদিন আগে ইন্ডিয়া পাকিস্তানের যে অপারেশন সিন্দুর হলো, তারপরে হচ্ছে আ আ এই যে ট্রাম্প আসলেন, ট্রাম্প আসার পরে উনি হচ্ছে ট্যারিফ নিয়ে বিভিন্ন ধরনের ঝামেলা করলেন বিভিন্ন দেশের সাথে। আবার সেগুলো ঠিকও করলেন। তো এইসব জিনিস হচ্ছে আ এগুলো হচ্ছে একদম সবসময় আপনাকে খবর দেখতে হবে। ভালো কোনো আন্তর্জাতিক যেমন বিবিসি, সিএনএন অথবা আল জাজিরা এগুলোর নিউজগুলো প্রতিদিন একটু করে দেখতে হবে। তাহলে আপনি হচ্ছে এর সম্পর্কে আইডিয়া পাবেন। তারপর আন্তর্জাতিক সংগঠনসমূহ, তারপর বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি। এটার মধ্যে দেখা যাবে যে WHO আসবে, তারপর IMF আসবে। তো এগুলা জিনিস হচ্ছে আ আপনাদেরকে এগুলার দেখা যাচ্ছে যে এগুলার হেডকোয়ার্টার কোথায়, তারপর হচ্ছে এগুলোর আর কি সংগঠন আছে, এ অ সেগুলার হেডকোয়ার্টার কোথায়, ওদের কাজ কি? তারপর বিশেষ করে স্পেশালি পড়তে হবে আমাদেরকে যে নোবেল প্রাইজ সম্পর্কে আ পড়তে হবে। কারণ হচ্ছে আ প্রফেসর ইউনুস যেহেতু উনি শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছেন, তাহলে নোবেলে মানে উনি যে বছর পেয়েছেন সেই বছর কি আর কেউ পেয়েছে বা আ এটা নোবেল প্রাইজ কাকে কিসে দেওয়া হয়? মানে এটা খুবই একটা ইম্পোর্টেন্ট জিনিস। আমার মনে হচ্ছে আরকি। এরপর গাণিতিক যুক্তি এখানে হচ্ছে ১০। আহ আম আমি জানি না, আমি নিজে অঙ্কে খুব কাঁচা ছিলাম। এজন্য আমি ৩৯তম বিসিএস এর সময় দেখা গিয়েছে যে আ আ আমি জ্যামিতিটা একটু করতাম। কারণ হচ্ছে জ্যামিতিটা এগুলো হচ্ছে মনে রাখা সহজ। আর লসাগু, গসাগু মানে আমার কাছে যেগুলো মনে হতো যে আমি মনে রাখতে পারবো সেগুলো আমি করতাম। আর যারা গণিতে ভালো তারা হচ্ছে উম অথবা যারা ভালো নন, যাই হোক আপনাদেরকে হচ্ছে প্রতিদিন এভরিডে গণিতের প্র্যাকটিস করতে হবে। মানে ম্যাথের প্র্যাকটিস করতে হবে। একটা নির্দিষ্ট টাইম রাখতে হবে যে আমি ওই সময় আমি ম্যাথ করবই করব। আ যেমন এখানে এই ৩ নাম্বারটা আমি করতাম সূচক লগারিদম। লগারিদম থেকে দেখা যেত যে একটা ম্যাথ থাকতই। আ এরকম আপনি আপনার সুবিধামতো সময়ে অবশ্যই ম্যাথটাকে রাখতে হবে প্র্যাকটিসের জন্য। এরপর মানসিক দক্ষতা। এটা খুব একটা মজার জিনিস। দেখা গিয়েছে যে এখানে অনেক কিছু ভার্বাল রিজনিং, যে এখানে এই শব্দটা ঠিক হয়েছে কিনা একটা সেন্টেন্সের মধ্যে। তারপর হচ্ছে সমস্যা সমাধান। দেখা যায় যে এটা অনেকটা আমি জানি না কলকাতার দিদি নাম্বার 1 দেখেছেন কিনা আপনারা? সেখানে যেরকম স দেয় আমার ফুফার চাচার নাতি তো আমার কি হয় এই টাইপের কিছু হচ্ছে প্রশ্ন থাকে। তবে মজা জিনিসটা। আ তারপর হচ্ছে কিছু হচ্ছে মিরর ইমেজ দেওয়া থাকে সেগুলো করতে হয়। তো জিনিসটা আসলে মজার। আপনারা বইয়ে দেখলে বুঝতে পারবেন, অত কঠিন না। এটা যদি আপনারা সলভ করতে পারেন দেখেন এখানে ১০ মার্কস। খুবই মজাও পাবেন পড়তে এবং মার্কসটাও আসবে। এরপর আমাদের মেডিকেল সায়েন্স। আসলে মেডিকেল সায়েন্সে যেটা হয়েছে যে একদম আমাদের ফার্স্ট ইয়ারের অ্যানাটমি থেকে লাস্ট ইয়ারের মেডিসিন, সার্জারি, গাইনি সব মানে এমবিবিএস এর ফুল সিলেবাস এখানে দেওয়া আছে। তো যাই হোক এটা অনেক ভাস্ট একটা সিলেবাস। উম তারপরেও পড়তে হবে। এখানে হচ্ছে টোটাল মার্কস 100। এটা হচ্ছে দেখা যাবে যে এটা যদি আপনি একটু মে এ মানে রিক্যাপিচুলেট করেন, দেখা যাবে যে অনেক মার্কস তুলতে পারবেন। অনেকে আমার আ দেখে ফ্রেন্ড সে ৩৯তম বিসিএস এ হয়েছিল এবং সে কিন্তু মেডিকেল সায়েন্স দিয়েই সে বলেছে যে তার মেক্সিমামটা সে কভার করতে পেরেছে। তো আ এখানে যেমন
পার্ট 1 এ রয়েছে প্রি এবং প্যারা ক্লিনিক্যাল, যেখানে মার্কস 50। 50 র মধ্যে 12 হচ্ছে অ্যানাটমিতে। ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। এখন অ্যানাটমিতে হচ্ছে সবকিছুই আছে। সবকিছু। তবে 39তম বিসিএস দেওয়ার সময় আমি যেটা দেখেছি, সাধারণত দেখা গিয়েছে যে ব্লাড সাপ্লাই, তারপর নার্ভ সাপ্লাই এগুলো একটু বেশি এসেছে। তারপরে কার ব্রাঞ্চ কে, এই জিনিসগুলো একটু বেশি এসেছে। তো এগুলো হচ্ছে অ্যানাটমি। আসলে ফুল অ্যানাটমি কভার করা খুব কঠিন ব্যাপার। তারপরও চেষ্টা করবেন যে মানে ব্লাড সাপ্লাইটা আর্টারিয়াল, ভেনাস ড্রেনেজ, তারপর এই যে হিস্টোলজির এগুলো, এটা তো হচ্ছে এগুলো মনে রাখা সহজ। টিস্যুগুলা, হিস্টোলজি এগুলো যাতে কিছুতেই বাদ না পড়ে। তারপর আমাদের ফিজি ফিজিওলজিতে হচ্ছে 8 মার্কস। এখানে হচ্ছে যেমন কার্ডিয়াক সাইকেলটা ইম্পর্টেন্ট, ইসিজি ইম্পর্টেন্ট। তো এগুলো হচ্ছে একটু পড়তে হবে। একটু না, ভালোই পড়তে হবে। বায়োকেমিস্ট্রিতে 5 মার্কস, ফার্মাকোলজি 5 মার্কস, ফরেনসিক মেডিসিন এবং টক্সিকোলজি 5 মার্কস। এখন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কি জন্য ইম্পর্টেন্ট? আপনারা যখন উপজেলা হেলথ কমপ্লেক্সে যাবেন, সেখানে কিন্তু আপনাদেরকে অনেক মেডিকো লিগাল কাজ করতে হবে। তো সেজন্য সেই হিসাবে এটা খুবই ইম্পর্টেন্ট। যেমন এখানে যেমন এই জিনিসগুলো প্রিপেয়ার, ডিসপ্যাচ, স্টোর, পেপার, মেডিকেল রেকর্ডস, মেডিকো লিগাল অটোপসি। আপনি অটোপসি না করলেও উপজেলা হেলথ কমপ্লেক্সে যদিও অটোপসি হয় না, তারপরেও এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, টপিক। তারপর সার্টিফিকেটস অ্যান্ড মেডিকো লিগাল রিপোর্টস অ্যাকর্ডিং টু দ্য ল অফ দ্য ল্যান্ড। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ উপজেলা হেলথ কমপ্লেক্সে গেলেই প্রথমে আপনাদেরকে কিন্তু অ্যাসল্টের কেসগুলোকে, যে অ্যাসল্টের কেস ওখানে বেশি আসে। দেখা যায় যে জমি জমা সংক্রান্ত, বিবাহ সংক্রান্ত এইসব অ্যাসল্টের কেস আসে, এবং সেগুলোর রিপোর্ট আপনাকে হচ্ছে খাতায় তুলতে হয়। সেটা কিভাবে তুলতে হবে, এবং হচ্ছে কিভাবে সার্টিফিকেট, মেডিকো লিগাল যে সার্টিফিকেট গুলা দিতে হয়। না হলে এই জিনিসটা জানা খুবই ইম্পর্টেন্ট, খুবই ভেরি ইম্পর্টেন্ট। এরপর আচ্ছা, আচ্ছা, এখানে হচ্ছে ডাইং ডিক্লারেশন, এটাও খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। কারণ দেখা গিয়েছে যে উপজেলা হেলথ কমপ্লেক্সে এই জিনিসটা, ডাইং ডিক্লারেশন দেওয়া কিন্তু খুব কঠিন একটা বিষয়। কারণ কেউই মানতে চায় না যে তাদের প্রিয় মানুষটা নেই। তখন দেখা যায় যে সব সব দোষ ডাক্তারের উপর এসে পড়ে। সো উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল, এবং সেজন্য হচ্ছে আমাদেরকে জানতে হবে জিনিসগুলো। এখানে এটা হচ্ছে কমিউনিটি মেডিসিন এবং পাবলিক হেলথ, এখানে 5 মার্কস। এখানে আমাদেরকে যে টপিকগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইমিউনিটি, ইমিউনাইজেশন, বাচ্চাদের ইপিআই। কেন? কারণ হচ্ছে উপজেলা হেলথ কমপ্লেক্সে কিন্তু উপজেলা হেলথ কমপ্লেক্স থেকে এই জিনিসগুলো, ইপিআই গুলো করা হয়। তারপরে হচ্ছে উম এই যে প্রাইমারি হেলথ কেয়ার আর এমডিজি, এসডিজি, এগুলো এটা খুবই ইম্পর্টেন্ট। এমডিজির কয়টা গোল আছে, এসডিজির কয়টা গোল আছে, এগুলো। এরপর হচ্ছে প্যাথোলজি, এটাতে 5 মার্কস। প্যাথোলজি আমি আসলে পড়ার সাথে প্যাথোলজি আর হচ্ছে মেডিসিন, এই দুটোকে আমি একসাথে পড়তে বলবো। কোন টপিক গুলো? এই যে ইনফেকশাস ডিজিজ। দেখেন ডেঙ্গু, এন্টারিক ফিভার, অ্যামিবিয়াসিস, কালাজ্বর, ম্যালেরিয়া, ফাইলেরিয়া, র্যাবিস, টিউবারকুলোসিস। প্যাথোলজিতেও যদি আমরা যাই, এখানে আমরা দেখব যে এই যে এন্টারিক ফিভার, টিউবারকুলোসিস, লেপ্রোসি, হুপিং কফ, টিটেনাস, কলেরা, চিকেন পক্স, কোভিড-19, ডেঙ্গু, মানে তারপরে হচ্ছে অ্যাসকারিয়াসিস, ম্যালেরিয়া, কালাজ্বর, এগুলোর প্যাথোফিজিওলজি আর
ওটার সিমটম, তারপরে হচ্ছে ট্রিটমেন্ট, এগুলো যদি আমরা একসাথে পড়ি তাহলে আমাদের ভালো মনে থাকবে। এবং ৩৯তম বিসিএস এর সময় আমি দেখেছি যে এই ইনফেকশাস ডিজিজ থেকে অনেক প্রশ্ন এসেছে। কারণ এই ডিজিজ গুলো আমাদের দেশে খুবই কমন। এটা এবং উপজেলা হেলথ কমপ্লেক্সেও আপনি পেতে পারেন। সেজন্য এগুলো সম্পর্কে আমাদেরকে ভালো করে জানতে হবে। এবং এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে। এরপর আচ্ছা, প্যাথোলজি শেষ হলো। প্যাথোলজির পরে হচ্ছে মাইক্রোবায়োলজি, এটা হচ্ছে 5 মার্কস। এগুলো হচ্ছে এই যে জেনারেল ব্যাকটেরিওলজি, এগুলো আপনারা পড়ে নেবেন, মুখস্থ করতে হবে। মেডিসিনের সার্জারি, গাইনি এগুলোর আসলে মানে সবকিছুই আছে। এই যে সার্জারিতে হচ্ছে যেমন ট্রমা, ম্যানেজমেন্ট অফ ওন্ড, এগুলো খুব ইম্পর্টেন্ট। কারণ দেখা যায় যে উপজেলা হেলথ কমপ্লেক্সে দেখা যায় যে ট্রমার পেশেন্ট, তারপরে ওন্ডের পেশেন্ট, এগুলো হচ্ছে অনেক আসে। তারপর অ্যাপেন্ডিসাইটিস এর পেশেন্ট, মানে ফার্স্ট তো আসলে সবাই প্রথমে উপজেলা হেলথ কমপ্লেক্সে নিয়ে আসে পেশেন্টদেরকে, তারপর সেখান থেকে বুঝে বা প্রাথমিক ম্যানেজমেন্ট দিয়ে তারপরে হচ্ছে অন্য মানে সদর হাসপাতালে অথবা আহ, আহ, ঢাক মানে বড় কোনো হাসপাতালে রেফার করা হয়। তো সেজন্য হচ্ছে আমাদেরকে এই জিনিসগুলো জানতে হবে। তারপর যে গাইনি, অবস্টেট্রিক্স এন্ড গাইনি উপজেলা হেলথ কমপ্লেক্সে কিন্তু আহ, এটাতে হচ্ছে অবস্টেট্রিক্স এন্ড গাইনিতে হচ্ছে 16 মার্কস। আর যেটা বলে রাখছিলাম যে উপজেলা হেলথ কমপ্লেক্সে কিন্তু নর্মাল ডেলিভারি হয় এবং সেখানে হচ্ছে মিডওয়াইফরা থাকে, কিন্তু ডাক্তার হিসাবে আপনাকেও গিয়ে পেশেন্টকে দেখতে হবে। আর সাথে হচ্ছে অনেক অনেক উপজেলা হেলথ কমপ্লেক্সে আবার সিজারিয়ান সেকশনও হয়ে থাকে। তো এছাড়া অ্যান্টিনেটাল কেয়ার, যেটা হচ্ছে যখন প্রেগনেন্ট অবস্থায় দেখা যায় যে সবাই কিন্তু মানে প্রচুর প্রচুর রোগী অ্যান্টিনেটাল কেয়ার নেওয়ার জন্য উপজেলা হেলথ কমপ্লেক্সে আপনার কাছে আসবে। সো এটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জিনিসটা। এরপর নর্মাল লেবার, এটা জানতে হবে যে আহ, এই জিনিসগুলা যেহেতু উপজেলা হেলথ কমপ্লেক্সে নর্মাল ডেলিভারি হয়, সুতরাং এটা সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে। তারপর হচ্ছে অন্যগুলো যে জানতে হবে না তা না, এগুলোতে একটু বেশি আহ, কি বলবো এমফেসিস দিতে হবে আর কি। তারপর হচ্ছে এই যে ইম্পর্টেন্ট থিংস, স্ট্যাটিস্টিক্স গুলা, যে ম্যাটারনাল মর্টালিটি মরবিডিটি কত, আমাদের পেরিন্যাটাল মর্টালিটি মরবিডিটি কত, এই জিনিসগুলো আমাদেরকে একটু ভালো করে জানতে হবে। আচ্ছা, আহ এই তো এগুলো এই জিনিস যেখানে আচ্ছা। তারপর কন্ট্রাসেপশন, কারণ হচ্ছে অনেকেই হচ্ছে কন্ট্রাসেপশন কি নতুন বিয়ে হলে যে কি ধরনের কন্ট্রাসেপশন নিবে, তারপরে কি কি হচ্ছে কোনটার কি মানে সুবিধা অসুবিধা, এগুলা হচ্ছে এগুলোর জন্য দেখা যায় যে ডক্টরের কাছে হেলথ কমপ্লেক্সে ডক্টরের কাছে কাউন্সিলিং এর জন্য আসে বা পরামর্শের জন্য আসে। তো এগুলো আপনাকে সবকিছু ভালোভাবে না জানলে এবং আপনি তো সেটা করতে পারবেন না, সেজন্য কাউন্সিলিং করতে পারবেন না। এজন্য এটা সম্পর্কে ভালোভাবে জানতে হবে। এবং দ্যাটস ওয়াই ইট ইজ ইম্পর্টেন্ট যে পরীক্ষাতে আসার জন্য ইভেন ভাইভাতেও এটাও মনে রাখতে হবে। এগুলো থেকে কিন্তু ভাইভাতেও জিজ্ঞেস করে। যে টপিক গুলো আমি বললাম ওইগুলো থেকেও মানে ভাইভাতে অনেক প্রশ্ন আসে। আচ্ছা, তো এইটুকু হচ্ছে আমাদের মেডিকেল সায়েন্স। আর এগুলো আমি আসলে যা যা বলেছি ৩৯তম বিসিএস এর প্রিপারেশনের অভিজ্ঞতা থেকে বলেছি। আর ডেন্টাল সায়েন্সে আসলে আমার তেমন কোনো আইডিয়া নেই, থাকলে আমি বলতাম। আর এই যে এই যে এই সিলেবাস গুলো, এগুলো আপনারা সবাই পিডিএফ কপি প্রিন্ট করে হচ্ছে নিজেদের কাছে রাখবেন। এবং আহ, আমার যেটা হচ্ছে স্ট্র্যাটেজি হচ্ছে বেশি পড়ার চাইতে স্ট্র্যাটেজিক্যালি পড়াটা হচ্ছে গিয়ে বেশি ইম্পর্টেন্ট। সারাদিন ধরে পড়লাম,
কিন্তু সেটা না। কম পড়লাম কিন্তু স্ট্র্যাটেজিক্যালি পড়লাম, সেটা হচ্ছে মেইন ইম্পোর্টেন্ট। তো সবার জন্য শুভকামনা। ধন্যবাদ সবাইকে।